আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৩ জন নিহত, আহত শতাধিক। দু গ্রুপের প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে ৫ উপদেষ্টার আলাদা বৈঠক। টঙ্গীর মাঠ ছাড়ার ঘোষণা সাতপন্থীদের, দেশবিরোধী চক্রান্তের অভিযোগ জোবায়ের অনুসারীদের। আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ ৬ আসামি খালাস। উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন, ৬ জনের ১০ বছরের জেল। শেখ হাসিনা সহ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার গুমের অভিযোগ, আমলে নিয়ে তদন্তের আশ্বাস ট্রাইব্যুনালের। এবং এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। কিংস্টনে দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ২৭ রানে হারালো টাইগাররা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসল্লি। ভোর রাত ৪টার দিকে তাবলিগ জামায়াতের ২ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দান ও তার আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যারা ২-১ প্রথম ঢুকছে ওদেরকে পিটাইয়া একদম শোয়ায় ফেলাইছে। বিরাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো, এই কথা বলে আমার মাথায় আঘাত করছে। ইটপাটকে ছুড়ে মারা এবং আগুন জ্বলা ওই লাঠিগুলো এরকম করে তাদের গায়ের দিকে যখন ছুড়লো অনেকে গায়ে পড়ছে। তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে, বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে। মানুষ তাদের জরুরতকে সারতে পারতেছে না। পায়খানা বুঝতে হবে যে পানি দরকার, ওটা ব্যবহার করতে পারতেছে না। গোসল পানি ব্যবহার করতে পারতেছে না, এমনকি খাওয়ার পানি বন্ধ পাওয়া যাচ্ছে না। ৪টার সময় ওরা ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু বলতেছে যে না, এখন আপনারা ঢুকতে পারবেন না, দিনের বেলা আসেন কাগজ নিয়ে, আমরা এই জায়গায় পাহারায় আছি। তখন তারা জোর কইরা ভিতরে ঢুইকা সর্বপ্রথমে মাদ্রাসার ভিতরে ঢুকছে। মাদ্রাসার বুঝে ছেলেগুলো ঘুমাইছিল, কাফের হইল ছাত্রদের আক্রমণ করা, সেই ছেলেগুলোকে মারছে। আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। বর্তমানে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জোবায়েরপন্থী যারা অর্গানাইজ হচ্ছে তারা মাঠের পুনর্দখল নেওয়ার জন্য চেষ্টা করছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি এড়াতে কামারপাড়া, আব্দুল্লাপুর, উত্তরা ১০ নম্বর, তুরাগ সহ আশেপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। টঙ্গী মাঠে আছেন গাজীপুর প্রতিনিধি মাঝহারুল ইসলাম মাসুম। কিছুক্ষণ আগে সেখান থেকে সবশেষ খবর পাঠিয়েছেন তিনি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পাশে স্টেশন রোডে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী চারদিকে ঘিরে রেখেছে ইজতেমা ময়দানের। আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং আর্ম পুলিশ, মেট্রোপলিটন পুলিশ তারা চারদিকে ঘিরে রেখেছে যাতে করে আর কোনো ধরনের সংঘাতের সৃষ্টি না হতে পারে। মৌলানা সাতপন্থী তারা জানিয়েছেন যে গতকালও তাদের সাথে আলোচনা হয়েছে, আজকে দুপুরে তাদের সাথে আলোচনায় বসার কথা ছিল, কিন্তু তারা সেই আলোচনায় না বসে এই অতর্কিত হামলা চালিয়েছে, যে কারণে এই নিহতের ঘটনা ঘটেছে এবং প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও সেনাবাহিনীর টহল রয়েছে এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে ইজতেমাকে ঘিরে, যাতে কোনো ধরনের নাশকতা আর সৃষ্টি না হতে পারে। এই ইজতেমাকে ঘিরে আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবতই মাওলানা সাদপন্থী এবং জোবায়েরপন্থী মুসল্লিদের মধ্যে আন্দোলন চলে আসছিল।
সংঘর্ষ পরিস্থিতি এড়াতে টঙ্গীর মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামায়াতের সাতপন্থী মুসল্লিরা। সচিবালয়ে 5 উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সবাইকে মাঠ ছাড়ার ঘোষণা দেন তারা। একই সাথে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সাদ অনুসারীরা। এর আগে দুপক্ষের সংঘর্ষে হতাহতের পর সকালে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেন 5 উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আকম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তাবলিগ জামাতের মধ্যে বিরোধে ইসলাম সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। টঙ্গীর ইস্তেমা ময়দানে জোবায়ের ও সাতপন্থী কেউই অবস্থান করতে পারবে না জানিয়ে উপদেষ্টা বলেন, এটি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মুসল্লিদের টঙ্গীর মাঠ ছাড়ার আহ্বান জানিয়েছেন মাওলানা সাতপন্থী গ্রুপের নেতারা। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি, ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। সাথীদের কাছে আমি বিনীত আরজ করছি, কেউ কারোর সাথে ইভেন একটা উঁচু গলায় কথা বলার দরকার নেই। কোন রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোন রকম মারামারি না হয়, কোন রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোন রকম সমস্যার চেষ্টা না করেন। সাতপন্থীদের সাথে বৈঠকের পর সচিবালয়ে এখন জোবায়ের অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, দুপক্ষের মধ্যে বৈঠকের পর ইস্তেমা বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে? আসলে দুপক্ষের মধ্যে এখনো জুবাইরপন্থীদের সাথে বৈঠক এখনো শেষ হয়নি। তার চেয়ে বড় যেটি কথা সেটি হচ্ছে যে দুপক্ষের কিছু মাওলানা এখানে ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাবলিগে যে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেটি এক ধরনের ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। অর্থাৎ যারা মানুষকে দাওয়াতের কথা বলবেন, যারা মানুষকে ইসলামের পথে আনবেন, যারা মানুষকে হেদায়েতের পথে আনবেন, তাদের মধ্যে যে বিভক্তি সেটি নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। মাওলানা সাতপন্থীরা এসে তাদের দাবি দাওয়াগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন। তারা যেটিতে জোর দিয়েছেন সেটি হচ্ছে যে 2019 সাল থেকে তাবলিগে বিশ্ব ইস্তেমার যে 2টি অংশ হয়েছে, প্রথম অংশ করে আসছেন মাওলানা জুবায়েরপন্থীরা। এবার তারা প্রথম অংশ করবার জন্য সরকারকে বহুবার তারা অনুরোধ করেছে এবং সরকারকে বারবার তারা বলছেন যে তাদের যে আমির অর্থাৎ দিল্লির মাওলানা সাদ কান্ধলভিকে যাতে দেশে আসার ব্যবস্থা করে দেওয়া হয় সেটি তারা দাবি জানিয়ে আসছে এবং সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা অনড় অবস্থানে ছিলেন। এবং তারপরে যেটি দুই পক্ষের মধ্যে ঘটেছে যে বিশ্ব ইস্তেমা প্রাঙ্গণ অর্থাৎ টঙ্গীর তুরাগ পাড় দখলে নেওয়ার কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটি আসলে সবাইকে এক ধরনের হতাশার মধ্যে ফেলে দিয়েছে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং মাওলানা সাতপন্থীরা যেটি স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার পেছনে আসলে প্রকৃত কারা, তারা তাদেরকে যাতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। এবং আমরা পরবর্তীতে কথা বলেছি, যারা জুবায়েরপন্থী এসেছেন তারা আসলে চরম ক্ষুব্ধ। তারা আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাতপন্থীদেরকে দায়ী করছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি, যেহেতু বাংলাদেশে মাওলানা জুবায়েরপন্থীদের অনুসারীর সংখ্যা বেশি, সে কারণে তারা প্রথম পার্ট করতে চান, অর্থাৎ প্রথম ভাগ করতে চান। এবং পাশাপাশি মাওলানা সাদ কান্ধলভিকে তারা দেশে আসতে দিতে চান না। এই কারণে তাদের যুক্তি হচ্ছে যে 2017 সালে মাওলানা সাদ কান্ধলভি দেওবন্দ মাদ্রাসা নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন, যেটি আসলে চরমভাবে সেই সময় বিতর্কের সৃষ্টি করেছিল। এবং সেই দেওবন্দে মাদ্রাসা অনুসারী যারা আছেন তারাও সেটিকে তীব্র সমালোচনা করেছিলেন। এবং দেওবন্দ মাদ্রাসার অনুসারী কিন্তু বাংলাদেশের কওমি ঘরানার যে মাদ্রাসাগুলো আছে তারাও কিন্তু সেটি অনুসরণ করে থাকে। তারাও আসলে মনে করছে যে মাওলানা সাদ কান্ধলভি ইসলামের শিক্ষা, মাওলানাদের কাজের পরিবেশ, এগুলো নিয়ে যে ধরনের কথা বলেছেন সেটি এক ধরনের বিতর্কের সৃষ্টি করেছিল। অর্থাৎ টাকার বিনিময়ে ইসলামের শিক্ষা দেওয়াটাকে তিনি আসলে অবৈধ অনেকটা আখ্যায়িত করেছিলেন। সে কারণে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে। এখন আমরা দেখছি যে দুই পক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। চপল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।
বাংলাদেশ বিরোধী চক্রান্তকারীরা যোগ সাজস করে পরিকল্পিতভাবে ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। কাকরাইল মসজিদের জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। গতকাল দুই পক্ষের সাথে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে আলোচনার পরও অনেকের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে জানান মামুনুল হক। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি জানান, ওলামা সম্মেলন থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এই ধরনের হামলা এবং হত্যাযজ্ঞের প্রেক্ষিতে, সুনির্দিষ্ট হত্যাযজ্ঞের প্রেক্ষিতে যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো, যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে, যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই যোগ সাজস রয়েছে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ইসলাম ও তাবলিগের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিশৃঙ্খলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। আসলে আপনার যে কাজগুলো করছেন এগুলো তাবলিগের স্পিরিটের সাথেও যায় না, এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না, কোনো কিছুর সাথে যায় না। এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোন জিনিসের বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন। আমরা যেন এই মনে না করি যে এখানে জীবন দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। এটা তাবলিগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই আমাদের জায়গা থেকে, গতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয়, তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 আসামিকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি 6 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা দেন। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের। এই মামলায় তদন্তে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল বলে জানিয়েছেন আসামিদের আইনজীবীরা। কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিং এর মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ে উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন UPDF নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ দাখিল করতে প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল UPDF এর নেতা মাইকেল চাকমা। কিন্তু চোখ বাঁধার আগে আমি একটা ওয়াকিটকি দেখেছিলাম। 2019 সালে রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে তাকে গুম করা হয় বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে মৌখিকভাবে জানান তিনি। তাঁর দাবি, খাগড়াছড়িতে এক সমাবেশকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হন মাইকেল। প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল
এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নেয়ার সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের। পরবর্তীতে প্রমাণসহ মাইকেলের অভিযোগ লিখিত আকারে নেওয়া হবে। তো উনি মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকে থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম। শেখ হাসিনা, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে গুম, নির্যাতন ও গণহত্যার এ পর্যন্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত হেনেছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দাবেদার আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে শোষণ করতে প্রয়োজনীয় সবকিছুই ভারতকে ঢেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে ডাক্তার জাহিদ এসব কথা বলেন। জনপ্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে যাতে জনমনে বিভ্রান্তি তৈরি না হয়। অন্যদিকে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলেই ভারতের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছে। আপনাদের অন্যায়, আপনাদের সমস্ত অবৈধ কাজ শেখ হাসিনা মেনে নেয়, কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে না বলেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিষোদ্গার করছেন, বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের অপপ্রচার করছেন। যারা দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চান তাদেরকে বলে দিতে চাই, কোনো অবস্থাতেই কোনো চোখ রাগানিতে ওই চিকেন নেক বলেন আর কোনটা দখল করার স্বপ্ন দেখেন, কোনো স্বপ্ন বাঙালির এই ৩৬ কোটি হাতের সামনে ইনশাআল্লাহ টিকবে না। অনিয়ন্ত্রিত ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশা, যত্রতত্র গড়ে ওঠা বাসস্ট্যান্ড ও সড়কের দুপাশের অবৈধ দোকানপাটের কারণে নারায়ণগঞ্জ পরিণত হয়েছে যানজটের শহরে। অসহনীয় এই যানজটে স্থবির জনজীবন। ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থা দ্রুত উন্নত করা না গেলে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে ঢাকার নিকটবর্তী ঐতিহ্যবাহী এই মহানগর। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে চাষারা পর্যন্ত ২.৫ কিলোমিটার নগরের মূল সড়ক। এছাড়াও চাষারা গোল চত্বর থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে যাওয়ার জন্য নারায়ণগঞ্জে রয়েছে আরও দুটো ব্যস্ততম রাস্তা। তবে ব্যস্ততম বলা হলেও যানজটের কারণে গাড়ির চাকা যেন ঘোরেই না এসব রুট দিয়ে। ৫ আগস্টের পর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়া এবং ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচলকে যানজটের জন্য দায়ী করছেন নারায়ণগঞ্জবাসী। সংসদে যে গাড়িগুলি চলে এটা আমাদের জনগণের আর মনে করেন ক্ষতি। অনেক দোকান আছে এখন অনবরত ভাবে অবৈধভাবে বসে পড়তেছে। মানুষ হাঁটে ফুটপাতের জায়গায়, হাঁটে রাস্তা দিয়া, আর গাড়িগুলো পার্কিং রাখা অবৈধ। দিনের বেলা যখন যানজটের ভিতরে রাস্তাঘাটের কাজ করতেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধিত অনিবন্ধিত প্রায় ৪০,০০০ ব্যাটারি চালিত অটোরিকশা চলছে, যার ফলে সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট বাড়ছে বলে মনে করেন সদ্য অব্যাহতি পাওয়া কাউন্সিলর ও প্যানেল মেয়র। হাজার হাজার অটোরিকশার লাইসেন্স দেওয়া হচ্ছে। এই বিষয়টি আসলে বর্তমান প্রশাসন কিভাবে দিচ্ছে এটা আসলে আমাদের জানা নেই। পুলিশ সুপার জানান, অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন আটক ও জরিমানা করা হচ্ছে। লাইসেন্সবিহীন যে গাড়িগুলো আমাদের এই শহরে ঢুকছে সেগুলো আমরা আটকের ব্যাপারে আমাদের পদক্ষেপ আছে। আর অবৈধ ফুটপাতের ব্যাপারে, ফুটপাত তো একবারেই সব নির্মূল করে ফেলা যাবে না, আমরা পর্যায়ক্রমে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। নগরবাসী মনে করেন পুলিশ ও ট্রাফিক বিভাগের নিষ্ক্রিয়তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার সুযোগ নিচ্ছে অটোরিকশার মালিক, চালক ও ফুটপাতের দোকানিরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংস্টনে দ্বিতীয় টি-20 ম্যাচ জয়ে স্বাগতিকদের 130 রানের টার্গেট দেয় লিটন দাসের দল। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং তোপে 102 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হন শামীম হোসেন। 2018 সালের পর এই প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। তাসকিনের বলে আকিল হোসেন আউট হতেই দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। টি-20তে 129 রানের পুঁজি খুব একটা বড় কিছু নয়। সিরিজ জয়ের দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের বিপাকে ফেলতে সাধ্যের চেয়ে বেশি কিছু করতে হতো টাইগার বোলারদের। সেই কাজটি দুর্দান্তভাবে করেন তারা। 32 রানে 4 উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। এরপর রবম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড বিদায় নিলে 42 রানে 6 উইকেটে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে রোস্টন চেজ ও আকিল হোসেন 39 বলে 47 রানের জুটি করে ক্যারিবীয়দের জয়ের নিভু নিভু প্রদীপটি উজ্জ্বল করে তোলেন। তবে শেষ পর্যন্ত সফল হননি। 102 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সেন্ট ভিনসেন্টের কিংস্টনে টসে হেরে ব্যাটিং করতে নেমে 11 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে বন্ধী অধিনায়ক লিটন ফিরেছেন 3 রানে। 2 রানে দায়িত্ব শেষ করেন তানজিদ হাসান তামিম। 42 রানে 5 উইকেট হারানোয় একটা সময় মনে হয়েছিল 100 রানই করতে পারবে না বাংলাদেশ। সেই ভাবনাটা উড়িয়ে দিলেন শামীম হোসেন। শেষের দিকে তার 17 বলে 35 রানের উপর ভর করে শেষ পর্যন্ত 129 রানের সম্মানজনক পুঁজি পায় টাইগাররা। সিরিজ জয়ের জন্য এই রানই যথেষ্ট বলে প্রমাণ করেন টাইগার বোলাররা। পরাগ আরমান, এটিএন বাংলা। মা মেয়েকে বিষ পান করিয়ে হত্যার ঘটনায় আসামি বিধান দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বিধান দাসের সাথে 5 মাসের পরকীয়ার সম্পর্ক। এক পর্যায়ে মাধুরী বিধানকে বিয়ের জন্য চাপ দেয়। মেয়েকে নিয়ে বিধানের খোঁজে যান বরিশালে। লঞ্চে ঢাকায় ফেরার পথে বিষ মিশিয়ে মাধুরী ও তার মেয়েকে পানি খাওয়ান বিধান। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে মাধবী ও তার 7 বছরের শিশু গোপালগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর 2 সপ্তাহ পর আটক করা হয় আসামি বিধানকে। সাংবাদিক ভাই বোনের ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিধান দাসের উপর একটি চাপ তৈরি হয় তাকে বিয়ে করার জন্য। অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো আমার সাথে দেখা করো। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নবায়নযোগ্য জ্বালানিতে ঋণ খেলাপি ও নতুন বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সৌর প্যানেল স্থাপনে এখনো বড় সমস্যা দেশীয় উদ্যোক্তাদের অর্থায়ন। বিদ্যুতের চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে উন্নয়ন সমন্বয়ের সেমিনারে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ ব্যাংকের সবুজ অর্থায়ন প্রকল্প থেকে এ খাতের উদ্যোক্তাদের কম সুদের ঋণ সুবিধা পেতে ব্যাংক কর্মকর্তাদের এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। এখন থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে সামরিক সহায়তার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন 5 ফিলিস্তিনি। আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এই মামলাটি করেন অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী 5 ফিলিস্তিনি। মামলায় বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিচারাধীন মামলা উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সিরিয়ার পতনে যারা ভাবছেন ইরান ধ্বংস হয়ে যাবে তারা ভুল করছেন, বরং নিশ্চিহ্ন হবে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইসরায়েলের ষড়যন্ত্রে হাসান নাসরুল্লাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হলেও তাদের আদর্শ এখনও বেঁচে আছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সমাবেশস্থলে আমেরিকা ও ইসরায়েলের মৃত্যু দাবি করে নানা স্লোগান দেন কয়েক হাজার মানুষ। আর এবারে থাকছে পার্টিক্স খেলার খবর। অবশেষে ফিফা বর্ষসেরার দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। মেয়েদের ফুটবলে টানা দ্বিতীয়বার সেরার পুরস্কার পেয়েছেন স্পেন ও বার্সেলোনার আইতানা বনমাতি। আর ছেলেদের ফুটবলে দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষকের খেতাব জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা কোচের পুরস্কার রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তির হাতে। পরাগারমানের আরও একটি রিপোর্ট। রিয়াল মাদ্রিদের হয়ে 2023-24 মৌসুমে 39 ম্যাচে 24টি গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে রিয়াল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতে ফাইনালে মাদ্রিদের দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল খেলা ব্রাজিল দলেও ছিলেন তিনি। সাও গঞ্জালোর দারিদ্র্যপীড়িত শহর থেকে খালি পায়ে রাস্তায় ফুটবল খেলা শুরু করার পর ফিফার বর্ষসেরা হওয়াটা রীতিমতো কল্পনাতীত। সেই কাজটা করে স্বপ্নকেও যেন হার মানালেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগা, সুপার কোপা দেল স্পানা, উয়েফা সুপার কাপ জয়ের স্বাদও পেয়েছিলেন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হওয়া অনুষ্ঠানে ফিফা ভিনিসিয়াস জুনিয়রের হাতে তুলে দিয়েছে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। এতে 2007 সালের পর প্রথম এবং সব মিলিয়ে ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে ফিফা দ্য বেস্ট জিতলেন ভিনি। আইতানা বনমাতি। এদিকে মেয়েদের ফুটবলে টানা দ্বিতীয়বার সেরার পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার আইতানা বনমাতি। ছেলেদের ফুটবলে দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষকের খেতাব পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এমিলিয়ানো মার্টিনেজ। আরেক আর্জেন্টাইন আলেজান্দ্রো গার্নচো জিতেছেন পুস্কাস অ্যাওয়ার্ড। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তি। পরাগারমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, 3 জন নিহত, আহত শতাধিক। দু গ্রুপের প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে 5 উপদেষ্টার আলাদা বৈঠক। টঙ্গীর মাঠ ছাড়ার ঘোষণা সাতপন্থীদের, দেশবিরোধী চক্রান্তের অভিযোগ জোবায়ের অনুসারীদের। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 6 আসামি খালাস। উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন, 6 জনের 10 বছরের জেল। শেখ হাসিনা সহ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার গুমের অভিযোগ, আমলে নিয়ে তদন্তের আশ্বাস ট্রাইব্যুনালের। এবং 1 ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি20 সিরিজ জিতল বাংলাদেশ। কিংস্টনের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের 27 রানে হারালো টাইগাররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।